আসসালামু আলাইকুম। প্রিয় নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম অনলাইন ক্লাসের পক্ষ থেকে। প্রিয় নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো আমি তোমাদের পদার্থবিজ্ঞান ক্লাস নিয়ে থাকি। আজকের ক্লাসেও আমরা পদার্থবিজ্ঞানের কিছু দ্বিতীয় অধ্যায়ের কিছু অংশ নিয়ে আলোচনা করব। তোমরা জানো গত ক্লাসে আমরা পদার্থবিজ্ঞানের কয়েকটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা এই বিষয়ে অবগত আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বিতীয় অধ্যায়ের আমরা যে সূত্রগুলো শিখেছিলাম আমি বোর্ডে দেখো লিখে রেখেছি। এই বিষয়গুলো নিয়ে আমরা গত ক্লাসে কিন্তু দুইটি গাণিতিক সমস্যা, মানে আমাদের যে অঙ্কের সমাধান থাকে, আমাদের অঙ্ক বলতে আমাদের গ এবং ঘতে আমাদের সৃজনশীলের গ এবং ঘ এই দুইটা অংশের যে গাণিতিক সমস্যা থাকে, যে গণিত থাকে, মানে গাণিতিক সমস্যা থাকে, এই সমস্যাটা কিন্তু আমাদের দেখো এইখানে কিন্তু বিশাল একটা ব্যাপার থাকে যে এইখানে 3 + 4 তার মানে কি 7 মার্ক কিন্তু আমার গাণিতিক সমস্যা থাকে। তার মানে যদি একটা সৃজনশীল আমি মিনিমাম 8 বা 9 পেতে চাই, বা ফুল নাম্বারও ফিজিক্সে কিন্তু ফুল নম্বরও পাওয়া যায়, 10-10 পাওয়া যায়, তাহলে তোমার যদি ফুল মার্কস পেতে চাও অবশ্যই কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে যে আমাকে গাণিতিক যে সমস্যা আছে গ এবং ঘ এই দুটা কিন্তু তোমাকে কী করতে হবে, সমাধান করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের বোর্ড বই এবং খাতা কলম নিয়ে সামনে বসে যাও, এবং আমি আশা করব যে মনোযোগ সহকারে ক্লাসটি করবে এবং যে বিষয়টা বোঝানোর চেষ্টা করব সেই বিষয়টা বোঝার চেষ্টা করবে। তোমরা জানো যে ভালো করার জন্য কিন্তু তোমাকে নিজে চেষ্টা করতে হবে। আমি তোমাকে কি করতে পারবো, বুঝাই দিতে পারবো। আমি কিন্তু মাঝে মাঝে একটা গল্প করি যে যদি কাউকে শিখাই দিতে পারি তাহলে কিন্তু সে নিজেই করতে পারবে, আর যদি শিখাই না দেয় তাহলে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে সে বিরক্ত করবে, যেটা কিভাবে হয়, কিভাবে করা যাবে, আমি কিভাবে করব। কিন্তু যদি আমি শিখিয়ে দিই বা সে যদি শিখতেও পারে, সে কিন্তু অন্যের দ্বারে যাবে না। তার মানে তোমাকে বুঝতে হবে যে বিষয়টা তুমি ভালো পারো বা পারবে সেই বিষয়টিকে তোমাকে খেয়াল রাখতে হবে। দেখো আজকে আমরা আরেকটা গাণিতিক সমস্যা সমাধান করব, তারপরে আমরা পরের পার্টে চলে যাব। দেখো আজকে ওই দিনকে আমরা শেষ করতে পারছিলাম দুইটা, আরেকটা নিয়ম আমরা প্র্যাকটিস করি। সেটা হচ্ছে, দেখো একটি বুলেট 1.5 কিলোমিটার বেগে ছুটে একটি দেওয়ালের মাঝে 10 সেন্টিমিটার ঢুকতে পেরেছে। তার মানে ধরো এটা একটা ওয়াল, যদি আমরা 1.5 মিটার, ধরো 1.5 মিটার একটা বেগে এটা ছুঁড়ে দেয়, এটা ওয়ালে যদি যায় ঢোকে কত সেন্টিমিটার, 10 সেন্টিমিটারে ঢোকে, তাহলে এর মন্দন কত হবে? আমাদের প্রশ্নটা কিন্তু আগে বুঝতে হবে। তুমি অঙ্ক পারবে কিন্তু তোমাকে আগে বুঝতে হবে যে অ্যান্সারটা ঠিক হবে কিনা। দেখবো অনেক সময় কিন্তু আমরা মান বের করতে পারি, কিন্তু ওই ত্বরণ আর মন্দনের ব্যাপারে কিন্তু আমরা একটু অনীহা, এটার ব্যাপারে কিন্তু আমাদের একটু সমস্যা হয়। এটা খেয়াল রাখতে হবে তোমাদের যে আমরা মন্দন আর ত্বরণ, আমি ওই দিনকেও বলেছিলাম, আজকে আবার বলছি, আমরা কিন্তু সবসময় ত্বরণ বের করব। এখন ত্বরণ সাপোজ a = 20 বের হয়েছে, এখন মন্দনও কিন্তু আমার এটাই হবে, কিন্তু এটার ক্ষেত্রে আমাদের মাইনাস হবে। অথবা যদি ত্বরণ তোমার মাইনাস হতো, এখানে কিন্তু আমার প্লাস হতো। তার মানে এটা কিন্তু আমি বোঝার চেষ্টা করেছি, ত্বরণ বা কিংবা মন্দন সেটা কিন্তু দুটাই ত্বরণ হইতে পারে অথবা মন্দন হইতে পারে। তার মানে যে মানটা চাবে তার বিপরীতটা ওইখানে আমাদের প্রকাশ করতে হবে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে আসো আমরা এটা সলিউশন করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের মন্দনটা, ওদিনকেও আমি মন্দন বের করেছিলাম, কীভাবে বের করেছিলাম সেইভাবেই আমরা কিন্তু এটাও নির্ণয় করব। দেখো এইখানে আমাদের প্রশ্নটা আরেকবার দেখো, তোমরা খেয়াল করো যে প্রশ্নটা আমাদের কী বলছে। প্রশ্নটা আমি মুছে দিই বোর্ডে, তাহলে এবার বইতে আছে, এটা লিখতে সুবিধা হবে। আচ্ছা, এখানে দেখো v = একটা মান দেওয়া আছে যে v = কী হবে। এখন এইখানে মনে রাখো যে আমাদের এখানে কি বলছে, 10 সেন্টিমিটার, আর বলছে 1.5 কিলোমিটার পার সেকেন্ড। আচ্ছা, এটাকে আমাদের সেকেন্ডেও প্রকাশ করতে হবে, আবার 10 সেন্টিমিটারও প্রকাশ করতে হবে। তাহলে যদি আমরা লিখি, দেখো এখানে যদি আমরা লিখি যে আমরা জানি যে v², এই সূত্র ব্যবহার করবো আমরা, খেয়াল করো, v² - v² =
ইউ স্কোয়ার মাইনাস 2as। এই সূত্র দিয়ে আমরা মানটা নির্ণয় করব। এইখানে দেখো শেষ বেগ ভি সমান সমান শেষ বেগ ভি সমান সমান 0, আর আদি বেগ ইউ সমান সমান কত দেওয়া আছে এখানে 1.5, ইউ সমান সমান দেওয়া আছে 1.5 কিলোমিটার পার সেকেন্ড। এটাকে আমরা গুণ করে একবারে বের করে ফেলতে পারি, যে কত হয় সেটা আমরা বের করে ফেলতে পারি 1.5 ইন্টু 10⁻1000। তাহলে এটা কিন্তু আমরা মানটা পরেও লিখে দিতে পারবো, ঠিক আছে। আর পার আওয়ার মানে এখানে পার সেকেন্ড, তার মানে 1 সেকেন্ড 1 দিয়ে ভাগ করলে কিন্তু আমাদের এখানে কিছুই যায় আসে না। আবার দেওয়া আছে কত, এস সমান সমান দেখো দেওয়া আছে 10 সেন্টিমিটার। আচ্ছা, সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করলে কত হবে 0.2 মিটার। তাহলে এটা হচ্ছে দেখো, এটা কিন্তু আমাদের আদি বেগ, আমি লিখে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের বস্তুর ছুঁড়ে মারছে, মানে দূরত্ব বোঝায়। এস সমান সমান দূরত্ব বা সরণ আর কি, এস সমান সমান এত। তাহলে এখানে আমাদের এ সমান সমান কত বা ত্বরণ বা মন্দন, এটা কিন্তু আমরা লিখবো, আবারও খেয়াল করো। তাহলে এখানে যদি আমরা মান বসাই, দেখো সূত্র আমরা লিখে রেখেছি, ইউ সমান সমান জি 0 হয়, তাহলে লিখতে পারি ইউ স্কোয়ার মাইনাস 2as সমান সমান 0। বা দেখো একেবারে সহজ, কিন্তু আমাদের এই যে জিনিসটা বের করা, এই ফরম্যাটটা কিন্তু একটু কঠিন। যে এইখানে কিন্তু দেখো, এখন তুমি বলতে পারো স্যার এখানে তো আবার এই ছিল, এস ছিল, তার মানে এখানে কিন্তু আওয়ার মানে ঘন্টা নেই, সেকেন্ড ছিল, মানে পার সেকেন্ড, তার মানে কি 1 দিয়ে ভাগ করলে যা তাই হয়, এই জন্য কিন্তু আমরা দেই নেই, এই জন্য কিন্তু আমরা একবারে লিখে দিয়েছি। আচ্ছা, এখন দেখো যে আমরা যদি এটা এই পাশে রাখি, আমাদের উদ্দেশ্য এর মান বের করা। যদি আমরা এই পাশে নিয়ে যাই, তাহলে লিখতে পারি এ এস সমান সমান ইউ স্কোয়ার, বা এ সমান সমান ইউ স্কোয়ার বাই, গুণ থাকলে কি হয়, গুণ থাকলে ভাগ হয়। তাহলে কিন্তু আমরা এখানে শুধুমাত্র মানটা বসিয়ে দিয়ে কিন্তু আমরা অ্যান্সারটা লিখে ফেলতে পারবো। এটা এই পাশে নিয়ে গেছি, এটা এই পাশে নিয়ে আসছি। তাহলে এটা দেখো 2 ইন্টু আমাদের কিন্তু এসের মান আমরা জানি, 2 ইন্টু এসের মানটা জানি, এসের মানটা দিয়ে আমরা কিন্তু প্রকাশ করে ফেলতে পারবো। বা দেখো এ সমান সমান ইউ এর মান কত 1.5 ইন্টু 1000, একবারে লিখে দেই। তোমরা একটু খেয়াল করো, এটা ক্যালকুলেটর তোমাদের কিন্তু ক্যালকুলেটর বের করতে হবে। এটা বাই 2 ইন্টু 0.2। আমরা কিন্তু এসের মানটা পেয়ে গেছি কি একবারে, কিন্তু তুমি ইচ্ছা করলে এখানে মানটা বের করে নিতে পারো। এখন এটা করলে তুমি ক্যালকুলেটর করলে কত হবে দেখো একটু করে, তুমি যদি করো তাহলে আমাদের কিন্তু এখানে একটা মান চলে আসবে। আমি একটু দেখে লিখে দিচ্ছি মানটা, তোমরা একটু ক্যালকুলেটর করবে এটা। তাহলে হবে হচ্ছে 11250 এত মিটার পার স্কোয়ার। এখন দেখো কাহিনী হচ্ছে এটা আমরা কি পেলাম, এটা হচ্ছে আমাদের মন্দন, কিন্তু আমাদের প্রশ্নে দেখো মন্দনই চাইছে। এখন মন্দন যদি এটা হয়, এই ক্ষেত্রে যদি মন্দন হয় কিংবা ত্বরণ, মন্দন কিংবা ত্বরণ, সেই ক্ষেত্রে কিন্তু আমরা -11250 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা কিন্তু আমাদের উল্লেখ করে দিতে হবে। যদি তোমার চাক বা না চাক তুমি এটা উল্লেখ করে দেবে, তাহলে বুঝতে পারবে যে ত্বরণ আসলেও এটা হবে, মন্দন আসলে এটা হবে। তাহলে আমরা মন্দন পেলাম কত, এটা হচ্ছে আমাদের মন্দন। এই যে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এইখানে শুধুমাত্র মান বসিয়ে সমাধান অনেক রকম হইতে পারে, তুমি যে কোনোভাবেই সমাধান করতে পারো, যে কোনোভাবে কিন্তু আমরা গুণ ভাগ যোগ করতে পারি। এই ক্ষেত্রে কিন্তু আমাদের ওইভাবে কোনো বাধ্যবাধকতা নাই যে আমরা এই নিয়মে করতে হবে। তুমি যদি মনে করো যে আমি উপরটা গুণ করে বসায় নিব, তারপরে এটা গুণ করে বসায় নিব, তারপরে করব, তাও কিন্তু হবে, কোনো সমস্যা নেই। শুধুমাত্র তোমরা এই ফরম্যাট থেকে শুধুমাত্র মানটা বের করে আসবে। আশা করি তোমরা বুঝতে পারছো যে আমরা কীভাবে করেছি। এখন দেখো এইখানে আমাদের একটু এটা কত হয়েছে, আমাদের দেখো একটু ভাগ করে দেখলে বা কত হয়, একটু কাইন্ডলি দেখতে হবে, দেখে আমাদের কিন্তু এটা বসাতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইখানে আমাদের একটু ভাগে দেখো, এখানে হচ্ছে 0.1 হবে, একটু খেয়াল করো সবাই, এটা 0.1 হবে, হ্যাঁ, আর এখানে 0.1 হবে। খালি এখানে দেখো সেন্টিমিটারকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, মানে 10 ভাগ 100, সেই ক্ষেত্রে আমাদের 0.1 হয়।
সরি, এই ব্যাপারটা একটু খেয়াল রাখো যে এখানে আমাদের কিন্তু 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটারকে আমরা কী করছি মিটারে প্রকাশ করি, তার মানে 10কে 100 দিয়ে ভাগ করতে হবে। 10কে যদি 100 দিয়ে ভাগ করে তাহলে কত হয় 0.1। তাহলে এখানে দেখো 2 ইন্টু এস এর মান কত 0.1, গুণ করলে ভাগ করলে তুমি তোমার মতো সমাধান করবে আর কি। আশা করি বুঝতে পারছো, সবাই কাদা তুলে নাও অঙ্কটা। এবং আমরা পরবর্তী পার্টে চলে যাব। আমরা 2.8 পরন্ত বস্তুর সূত্র। পরন্ত বস্তুর 3টে সূত্র আছে, সেই সূত্র কিন্তু আমরা খুব মনোযোগ সহকারে শিখব। দেখো পরন্ত বস্তুর সূত্র আমরা কিন্তু জানি মধ্যাকর্ষণ জনিত শক্তি বা ত্বরণ জি এর মাধ্যমে বিজ্ঞানী গ্যালিলিও 3টি সূত্র আবিষ্কার করেন। বিজ্ঞানীর নাম হচ্ছে কি গ্যালিলিও। এই পরন্ত বস্তুর 3টি সূত্র আবিষ্কার করেন, যা এইটা হচ্ছে মুক্তভাবে স্থির বস্তু মুক্তভাবে কী হয় পরন্ত অবস্থায় পড়ে, এবং এটি গ্যালিলিও সূত্র নামে পরিচিত অথবা পরন্ত বস্তু নামেও পরিচিত। বইতে আছে, তোমরা একটু বইটাও বের করো, বইটা দেখো এই পার্টটা, তাহলে কেউ তোমরা বুঝতে পারবে। এখন তোমরা সরাসরি ক্লাস করবে বা যখন তোমরা ভিডিওটা আবার দেখবে, তখন বারবার দেখবে, তখন তোমরা অবশ্যই খেয়াল রাখবে তোমাদের বইটা সামনে নিয়ে বসবে, তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে। তাহলে আমাদের এখন শিখবো আমরা পরন্ত বস্তুর সূত্র। পরন্ত বস্তুর সূত্র। আচ্ছা, প্রথম সূত্র একটু তোমরা বইয়ের দিকে খেয়াল করো, তাহলে সহজে বুঝতে পারবে। প্রথম সূত্র হচ্ছে, যদি স্থির অবস্থা এবং স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। ধরো বস্তুটা স্থির থাকবে, একই জায়গা থাকবে, এবং উচ্চতা থেকে মানে একই উচ্চতা থেকে একই জায়গা থাকবে, এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় বলতে যদি আমি নিচে হাত দিয়ে রাখি বেয়ে থাকবে, যদি হাত না দিয়ে রাখি পড়ে যাবে, তাহলে বিনা বাধায় পরন্ত বস্তু তোমার সমান সময়ে, মানে সময়ও ঠিক থাকবে, তোমার কাজও ঠিক থাকবে, সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। মানে 2 সেন্টিমিটার যাবে 2 সেকেন্ডে যাবে, 2 সেন্টিমিটার যাবে 2 সেকেন্ডে যাবে, মানে সবই সমান সমান থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র। তাহলে কি বলছি, আবারও বলি, স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। এটা কিন্তু আমি তোমাদেরকে একটু আবার বলছি যে স্থির অবস্থান থেকে, মানে একটা বস্তু স্থির আছে, স্থির অবস্থান থেকে একই উচ্চতায় থেকে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র, মুখস্থ রাখতে হবে কিন্তু। আচ্ছা, এরপর দ্বিতীয় সূত্র হচ্ছে, দেখো লিখলাম না, কারণ লিখলে পারে তো অনেক সময় লাগবে, এজন্য আমি তোমাদের বলে দিচ্ছি। 2 নম্বর সূত্র হচ্ছে, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। ওই সময়ের কি হবে, সময় হচ্ছে কি, এখানে সময় হচ্ছে টি, বেগ হচ্ছে কি, এটা হচ্ছে সময়, আর বেগ হচ্ছে কি ভি। তাহলেই বলা হয়েছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ মানে তার কি হবে, সমানুপাতিক। সমানুপাতিক কীরকম, অর্থাৎ ভি ইজ নট ইকুয়াল টু টি, সমানুপাতিক মানে দুটোর মান সমান থাকবে। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু প্রাপ্ত বেগ বিনা বাধায় নির্দিষ্ট সময়ের প্রাপ্ত বেগ ওই সময়ের, মানে বলছে যে সময় আমরা ফার্স্টে বলছি ওই সময়ে সমানুপাতিক, তার মানে এটা হচ্ছে সমানুপাতিকের চিহ্ন। তাহলে আমরা দ্বিতীয়টা বুঝতে পারলাম। এখানে দেখো সূত্রের মধ্যে কিন্তু দেখবা যখন বেগ বলবে নির্দিষ্ট সময় টি লিখবা, যখন নির্দিষ্ট বেগ বলবে তখন ভি লিখবা, এটা উল্লেখ করে দেবো ব্র্যাকেটের মধ্যে, তাহলে ভালো হবে। আচ্ছা, এরপর হচ্ছে তৃতীয় সূত্র। আচ্ছা, তৃতীয় সূত্রে আমাদের কি আছে দেখো, যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে, এখানে কিন্তু আবার কি আসলো, দূরত্ব আসলো। দূরত্ব মানে
দূরত্ব হচ্ছে এইচ। বলছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট দূরত্বে মানে এইচ অতিক্রম করে ওই সময়ে বর্গের ব্যস্ত অনুপাতিক। এখন কিন্তু বেগ বলে নাই, এখন বলছে কি যে একটা বস্তু স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট দূরত্বে থেকে তার সময়ের বর্গের ব্যস্ত অনুপাতিক। তাহলে বর্গের ব্যস্ত অনুপাতিক হইলে পরে এখানে সময় কি হবে, তাহলে সময় হচ্ছে টি, তাহলে বর্গের ব্যস্ত অনুপাতিক, তাহলে এইচ সমান সমান টি স্কোয়ার। তার মানে দূরত্ব যা হবে সময় তার দ্বিগুণ হবে, তাহলে এইচ গ্রেটার দেন টি স্কোয়ার। তার মানে কি বলছে, দূরত্ব যা হবে সময় তার থেকে বেশি লাগবে বা বেশি হবে। আমি তিনটা সূত্রই আরেকবার রিপিট করব, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর আরেকবার রিপিট করে দিই, তোমরা একটু খেয়াল করো। প্রথম সূত্রে কী ছিল আমাদের, যে প্রথম সূত্র ছিল আমাদের যে এই স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পথে নির্দিষ্ট সময়ে সমান পথ অতিক্রম করবে, মানে একই সময়ে একই রকম জায়গায় একই রকম সময় অতিক্রম করবে। আচ্ছা, দ্বিতীয়টা কী ছিল, নির্দিষ্ট স্থির অবস্থা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের ব্যস্ত অনুপাতে ওই সময়ের সমানুপাতিক। এরপরে বলছে এখানে কিন্তু বেগ নাই, বলছে যে নির্দিষ্ট স্থির অবস্থান থেকে বিনা বাধায় নির্দিষ্ট দূরত্বের ওই সময়ের বর্গের ব্যস্ত অনুপাতিক। তার মানে দূরত্ব যা হবে তার থেকে সময় কি হবে, ডবল হবে, মানে তার স্কোয়ার মানে বর্গের ব্যস্ত অনুপাতিক হবে। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই বিষয়গুলো বুঝতে পারছো এবং আমিও চেষ্টা করেছি তোমাদের বোঝানোর জন্য। জানি না কতটুকু তোমরা বুঝতে পারবে বা পারছো, ইনশাল্লাহ আমি আশা করি যে তোমরা যদি আরেকবার বইটা ভালো করে পড়ো বা ভালো করে বোঝার চেষ্টা করো, ইনশাল্লাহ সূত্রটা ভালো করে বুঝতে পারবে। আর 3টা সূত্র আমি আরেকটু বলে দিচ্ছি, একটু খেয়াল করো, এটা মুছে দেই বোর্ডে। এখন দেখো এইখানে আমাদের ভি সমান সমান ইউ প্লাস জিটি আমি বলছি আগে লিখে নেই। তারপরে এইচ সমান সমান ইউ টি প্লাস হাফ ইন্টু জিটি স্কোয়ার, হাফ ইন্টু জিটি স্কোয়ার। তারপরে আরেকটা আছে হচ্ছে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো তো, যখন আমরা ত্বরণকে আমরা এ ধরছি, এখন যদি অবিকাশ ত্বরণ জি ধরি তাহলে কিন্তু দেখো প্রত্যেক জায়গা কিন্তু আমরা কি লিখছি, প্রত্যেক জায়গা কিন্তু আমরা কি লিখছি, সব জায়গাতে কিন্তু আমরা চেঞ্জ করে ফেলেছি। এটা হচ্ছে এইচ। তাহলে জি এর পরিবর্তে যে জায়গাতে আমাদের এ ছিল, খেয়াল করো সূত্রের মধ্যে যে জায়গায় এ ছিল সেই ক্ষেত্রে কিন্তু আমরা চেঞ্জ করে সেইখানে আমরা জি বসিয়ে দিয়েছি। তার মানে আমরা যখন অঙ্ক করব বা যখন আমাদের দেখো যদি উচ্চতা থাকে, এতক্ষণ কিন্তু আমরা যে অঙ্কগুলো করছি এখানে কিন্তু আমাদের কোনো উচ্চতা ছিল না, কিন্তু এখন কিন্তু আমাদের উচ্চতা থাকবে। যখন উচ্চতা থাকবে তখন কিন্তু এইচ লাগবে, যখন উচ্চতা থাকবে দূরত্ব থাকবে, ধরো দূরত্ব থাকবে বা উচ্চতা থাকবে বা অবিকাশ ত্বরণ থাকবে, তখন কিন্তু আমাদের এই জি এইচ এগুলা কিন্তু লাগবে। তার মানে আমাদের বুঝতে হবে যে বিষয়টা আমরা করছি ওই বিষয়টা কতটুকু গুরুত্ব এবং কোন বিষয়ে করছি। দেখবা যে এরপরেও আমাদের কিছু গাণিতিক বিশ্লেষণ আছে যেগুলো আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আবার চেষ্টা করব বোঝানোর জন্য। তাহলে দেখো এই যে বিষয়টা আমরা আজকে পড়লাম, তাহলে আমরা কি পড়লাম এই বিষয়টা আমরা আরেকবার রিপিট করব, এটাকে বলা হয় ফিডব্যাক। তাহলে ফিডব্যাকটা নেওয়ার জন্য আমাদের কিন্তু চেষ্টা করতে হবে যে এখন আমরা কি শিখতে চাচ্ছি বা কি শিখবো সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এখন আমরা আজকের পাঠে কি শিখলাম, ফার্স্টে আমরা যে কিভাবে মন্দন বের করা হয়, কিভাবে মন্দন বের করে সেটা আমরা শিখলাম। এরপরে শিখছি কি আমরা যে পড়ন্ত বস্তুর সূত্র, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র,
তৃতীয় সূত্র, তাহলে এইগুলা কিন্তু আমরা শিখলাম। তাহলে এই যে বিষয়টা দেখো, কয়েকটা বিষয় কিন্তু আমাদের এখানে উল্লেখযোগ্য। তাহলে আমাদের কিন্তু যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি সেই বিষয়টা কিন্তু তোমাকে আবার পুনরায় রিপিট করতে হয়। দেখো আমরা কিন্তু প্রায় 20 মিনিটের মতো ক্লাস অতিবাহিত করতেছি, কিন্তু আমরা কতটুকু জিনিস শিখতে পারছি? হয়তো মনে হচ্ছে যে মাত্র কয়েকটা বিষয় শিখলাম, কিন্তু এই কয়েকটা বিষয় যদি আমি বিস্তার ঘটাতে চাই, দেখবে তুমি অনেক কিছু করতে পারবে এখান থেকে। কারণ কি, এখান থেকে আমরা যে কোনো ধরনের ত্বরণ বা মন্দন বা বেগ বা সময় বা অভিকর্ষ ত্বরণ বা তোমার উচ্চতা দূরত্ব, তাহলে কতগুলো জিনিস কিন্তু আমরা এখান থেকে নির্ণয় করতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে বিষয়টা আজকে ক্লাস আমি নিলাম বা শেখানোর চেষ্টা করলাম, তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে। আমি আশা করি তোমরা যদি বাসায় প্র্যাকটিস করো তাহলে আমরা আরও ভালো করে বোঝাতে পারবো বা ভালো দিতে পারবো। তাহলে আজকে ক্লাস এখানে শেষ করবো। তার আগে তোমাদেরকে বলবো, অবশ্যই এই মহামারী করোনাকালে তোমাদের কিন্তু 2020 সালেও পুরা বছরটাই কিন্তু আমাদের ক্লাস হয়নি সরাসরি, এবারও তাই হচ্ছে। অবশ্যই তোমাদের পড়াশোনা ঠিক রাখার জন্য তোমাদের কিন্তু অনলাইনে ক্লাস করতে হবে নিয়মিত, এবং নিয়মিত পড়াশোনা করতে হবে। এবং যে কোনো সমস্যার জন্য ইনশাআল্লাহ আমি আবুল কালাম আজাদ আছি তোমাদের সাথে। তোমরা যে কোনো সময় যোগাযোগ করতে পারবে, যে কোনো শাখার যে কোনো ছেলেমেয়ে সবার জন্যই। অতএব তোমাদেরকে এই বিষয়ে হেল্প করার জন্য আমরা সচেষ্ট আছি। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা এরপর থেকে শুরু করব, আরও নতুন নতুন গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।